হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? অভিষেক রায়, ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার, শাহরিয়ার সবচেয়ে আমার কাছে থাকে। ওয়ালাইকুম আসসালাম। জিশান, কেমন আছো? তৌফিকুর রহমান, জিশান। আবিদ শাহরিয়ার, কেমন আছো? আয়মান, ওয়ালাইকুম আসসালাম। মিফতা, মিফতা তুমি গত ক্লাসটা করো নি? জুবাইর মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। মুগ্ধ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অভিষেক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আবিদ শাহরিয়ার বলো। আলহামদুলিল্লাহ, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আকিব জাওয়াত, ওয়ালাইকুম আসসালাম। কই গেল ছেলেরা? ইমরান, ইমরান তোমার বিয়ে শেষ? আই মিন তোমার কাজিনের বিয়ে। ওয়ালাইকুম আসসালাম। মিথ্যা ক্লাসে ছিলে? আমি তোর মনে ছিল না, আমার মনে পড়তেছে না, এই জন্য বললাম। অভি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেল ছেলেরা? নিহাত, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইমরান বলো। শেষ। তুমি ঢাকা আসতেছো কবে ইমরান? আজকে রাতে ঢাকা রওনা দিবা? কালকে আসবা? হ্যাঁ জান্নাত, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? ও মিষ্টি কই শাহরিয়ার, কার কাছে চাইছো? ইমরানের কাছে? কোথায় গেল ছেলেমেয়েরা? এত দেরি কেন ওদের? প্রতিদিন ওদের জন্য এসে ওয়েট করতে হয়। তোমাদের সবাইকে জুম আপলোড করা আছে? শাহরিয়ার, সবার আছে? যার নাই সে শুধু কথা বললেই হবে, যাদের আছে তো তারা আছেই। যার জুম আপলোড করার নাই সে শুধু কথা বললেই হবে। সেরা লিঙ্ক থেকে ঢুকতেছে, বের হচ্ছে, এরকম হচ্ছে কেন? কেউ আসতেছে, কেউ চলে যাচ্ছে। আজমাইন আমিন, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। ইমরান বলো। দেখি, ইনশাআল্লাহ। পদ্মা নদীর স্রোত কমলে, পদ্মা নদীর স্রোত যদি কমে 1 বছর লাগে তখন কি করবা তুমি? তুমি পদ্মা নদী, তুমি আকাশপথে আসো, তোমার ওই যে পদ্মা নদীর স্রোতের জন্য ওয়েট করো না। হ্যাঁ মুগ্ধ আছে, জুম আছে। আমি বলছি যার নাই সে শুধু বললেই হবে। মানে আমি এখন ওই যে ছেলেরা অনেক অ্যাবসেন্ট থাকে তো ওই জন্য সপ্তাহে একদিন জুমে ক্লাস দেবো।
বুঝছো, কারণ এখানে যে ক্লাস, সবার মেন্টালিটি এরকম যে ক্লাস তো না করলে অসুবিধা কি, আমি তো পরে ভিডিও পাবোই, ভিডিও দেখে নেব, মানে এই মেন্টালিটি থেকে সরে আসা দরকার। তো জুমের ক্লাস তো ধরে রাখতে পারবো না, জুমের ক্লাস তো হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, এটা পরে আর অপেক্ষা দেখতে পাবো না। যদি লাইভে থাকো ক্লাস করবা, না থাকলে ক্লাস শেষ। আবিদ কি আসছে? আবিদ, আবিদ, আদিব, এরা কি আসছে? আকিব, হাসান মিয়া আকিব, ডাউনলোড করা আছে। আচ্ছা, হাসান মিয়া আকিবকে অনেকদিন দেখি না। হাসান মিয়া আকিব, তুমি আমাকে ফোন করো, এর আগেও একবার বলেছি আমাকে ফোন করার জন্য, আর তুমি আমাকে ফোনে, আমার সাথে ফোনে কথা বলো। শাফি মুস্তফা, না স্যার ফেসবুক লাইভ ভালো। হ্যাঁ, ফেসবুক লাইভ ভালো, আমি ফেসবুকই করবো, সপ্তাহে একদিন আমি জুমে যাব আশা করি, কারণ সপ্তাহে একদিন জুমে যাবো যে সবাইকে প্রেজেন্ট করার জন্য। বুঝছো সাকিব মুস্তফা, জুমটা আপলোড করে নিও। জাওয়াদ ইসলাম ফারাবি, জুম দিয়েন না প্লিজ। কেন জাওয়াদ ফারাবি? ফেসবুকটা নেন, ফেসবুক নিব, ফেসবুকেই নিব, কিন্তু সপ্তাহে একদিন আমি চাচ্ছি জুমে আসতে, কারণ ওই দিন জুমে আসলে মানে কি সবাই প্রেজেন্ট থাকবে। ভিডিওর সাথে সাথে ডিলিট করে দিয়েন। ও, ভিডিওর সাথে সাথে ডিলিট করে দিব। জুমে একটা প্রবলেম হলো যে 40 মিনিটস পরে ওটা হয়ে যায়, ক্লাস স্টপ হয়ে যায়, আবার লিঙ্ক দিতে হয়, আবার লিঙ্কে ঢুকতে হয়, এইটুকু। ভিডিও 12 ঘন্টা রাখেন, কিন্তু সমস্যাটা কি জানো, এই যে আমি যে তোমাদের সাথে কথা বলতেছি, তোমরা রিপ্লাই দিচ্ছ, অনেক প্রবলেম থাকলে প্রবলেমগুলো কথা বলতেছি, এই যে লাইফটা না, এইটাই আমি চাচ্ছি, কিন্তু এইটা পাচ্ছি না। এইটা অনেক স্টুডেন্টদের মধ্যে এইটা জিনিসটা পাচ্ছি না, ওদের মধ্যে একটা অবহেলা ভাব চলে আসছে যে ক্লাস তো আমি এখন না করি পরে তো পাবো, এই জিনিসটাই সরাতে যাচ্ছি। হ্যাঁ মুগ্ধ, স্টার্ট করবো, কিন্তু তোমরা তো লেট করতেছো, এই জন্যই তো আমি স্টার্ট করতে পারতেছি না। অভিষেক কোথায়? অভিষেক আছে মুগ্ধ? ওকে, শুরু করো। আজকের ক্লাসটা না অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকের ক্লাসে আমি একটা বেসিক জিনিস নিয়ে পড়াবো। যদিও সব ক্লাসই ইম্পর্টেন্ট, কিন্তু তারপরেও আমি বিশেষ বিশেষ কিছু ক্লাসে কথা আলাদা করে গুরুত্ব দেই এই জন্যই, কারণ ওই ক্লাসগুলো খুব বেসিক ক্লাস থাকে, কারণ ওই ক্লাসগুলো যদি না বুঝে পরে অনেক কিছু বোঝা যায় না। যেমন এরকমই একটা জিনিস নিয়ে আজকে আমি কথা বলবো, যেটা হলো জারণ বিজারণ। জারণ বিজারণ টু মাচ বেসিক থিংস, একদম বেসিক থিংস জারণ বিজারণটা, এবং জারণ বিজারণটা যারা বুঝবে তারা ঠিক করতে পারবে। তবে জারণ বিজারণ করার সময় কিন্তু অবশ্যই নাক, চোখ, কান, মুখ সব খোলা রেখে খুব সিনসিয়ারলি কেয়ারফুলি করতে হবে, আদারে জারণ বিজারণ ভুল হবে। ওই যে ছোটোবেলায় কি সরল ম্যাথ করেছো? দাঁড়াও, ভিডিওটা ঘোলা হয়ে গেছে, দেখে নি। ঠিক হয়েছে তো, আপনি এমনি ঠিক হয়েছে। ছোটোবেলায় কি সরল ম্যাথ করেছো? দেখবো সরল ম্যাথ করার সময় ওই যে কোনো একটা জায়গায় যদি প্লাস মাইনাস এক জায়গা ভুল হয়, শেষ পর্যন্ত কিন্তু সেই ভুলটা থেকেই যায়, বুঝছো? তো এইরকম একটা জিনিস জারণ বিজারণও ঠিক, এই জন্যই জারণ বিজারণটা প্রথম থেকে ভালো করে বুঝবা, এটা বুঝতে পারলে নিজে অবশ্যই নিজে কন্ট্রোলে থাকতে পারবে। ওকে,
শুরু করো। খাতার একটা ফ্রেশ পেজ নিও। আমাদের চ্যাপ্টারে যে দুইটা পার্টের মধ্যে একটা পার্ট শেষ হয়ে গেছে, যে পার্টটা ছিল রাসায়নিক গণনা, আর দ্বিতীয় পার্টটা হলো জারণ বিজারণ। ওকে, আচ্ছা, একটা ফ্রেশ পেজ নিও। ফ্রেশ পেজ নিয়ে চ্যাপ্টারের উপরে নাম লেখো জারণ বিজারণ। জারণ বিজারণ। লাস্ট ক্লাসে একটা কোশ্চেন ছিল, কোশ্চেনকে আমি দিয়েছিলাম না তোমাদের? ও আচ্ছা, হ্যাঁ, দুইটা কোশ্চেন লেখা ছিল, এখন মনে পড়ছে। কোশ্চেন দুটোর উত্তর তোমাদের লেখার কথা। একটা ছিল সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয়, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় কেন, না? ভালো কথা মনে করছো, এটা আমার মনে ছিল না। ওকে, ওটার জন্য পেজ খালি রাখো, ওটার জন্য পেজ খালি রাখো। কত, এক একটার জন্য মিনিমাম অর্ধ পৃষ্ঠা লাগবে। যেহেতু আমি জারণ বিজারণ শুরু করেছি, জারণ বিজারণ নিয়ে কথা বলবো, ওই প্রশ্নের জন্য পেজ খালি রাখো। পরে আবার মনে করো আজকের ক্লাস শেষে অথবা আগামী ক্লাসের শুরুতেই, ক্লাসটা শুরু হওয়ার সাথে সাথে এটা আমাকে মনে করে দেবা, স্যার এই দুইটা কোশ্চেনের উত্তর আমাকে বলে দেন, আমি কোশ্চেনের উত্তর লিখে দেব। ওকে, হ্যাঁ, এখন মনে পড়ছে, তোমরা আগে বলো নি তো, আমি তো জারণ বিজারণ শুরু করে ফেলছি। ঠিক আছে, অসুবিধা নেই, পেজ খালি রাখো। আজমাইন, অলসো শাহরিয়ার, আর কে যেন বলেছো তোমরা, পেজ খালি রাখো। ওই দুইটা কোশ্চেনের জন্য একটা ফুল পেজ বা একটু খালি রাখো। আর তোমাদের তো আজকে জারণ বিজারণ একদম ফ্রেশ পেজ নিয়ে শুরু করতেছি, অর্থাৎ ফ্রেশ পেজের আগে একটা বা দেড়টা পেজ খালি রেখে দাও, আমরা ওই প্রশ্নের উত্তর লিখে দেব। ওকে, আচ্ছা, শুরু করো। কনসেন্ট্রেশন দাও জারণ বিজারণে, জারণ বিজারণে কনসেন্ট্রেশন দাও সবাই। তা আগে তো বলবা, ঠিক আছে, অসুবিধা নাই, সবার তো শুনলাম। জারণ বিজারণ দুইটা কোশ্চেন বাকি ছিল, কোশ্চেন দুটো আমি লিখে দেবো, আইদার আজকে শেষের দিকে অথবা আগামী ক্লাসের শুরুতে কোশ্চেন দুইটার অ্যান্সার লিখে দিব। ওকে, আচ্ছা, একটু দেখো। প্রথম কথা হলো, কেউ বলতে পারবে এই যে জারণ বিজারণ দুইটা শব্দ লিখেছি, এই শব্দ দুইটা আসলে কি? এই যে দুইটা ওয়ার্ড লিখেছি, এই ওয়ার্ড দুইটা আসলে কি? আমি অ্যাকচুয়ালি আসলে কি বলতে বোঝাতে চাচ্ছি, এটা কি কোনো নাউন, না প্রোনাউন, না অ্যাডজেক্টিভ, না ভার্ব, না অ্যাডভার্ব, মানে এই সেন্সের এই শব্দ দুইটা কি? জারণ বিজারণ এই শব্দ দুটি কি নাউন, না অ্যাডজেক্টিভ, না ভার্ব, না অ্যাডভার্ব, মানে এটা কি? আমাকে এক কথা রিপ্লাই করো, রেসপন্স করো, যে শব্দ দুইটা কি? মুগ্ধ বলো, ফার্স্ট মুগ্ধ রিপ্লাই দাও। সিফাত কে বললো? অ্যাডজেক্টিভ বলছে কে? আচ্ছা, জান্নাত বলছে নাউন, আর তুরাক বলছে অ্যাডজেক্টিভ, আজমাইন বলছে ভার্ব, শাহরিয়ার পার্টস অফ স্পিচ বোকা ছেলে, হাসান আকিব ভাববাচক বিশেষ করে, বাপরে বাপ অদ্ভুত। মুগ্ধ বলছে অ্যাডজেক্টিভ, ফায়াজ বিন ফারুক বলছে ভার্ব, ইমরান বলছে নাউন, সিফাত বলছে ভার্ব, পার্টস অফ স্পিচ মুস্তফা, জাওয়াদ ফারাবি নাউন, অভিষেক ভার্ব, আবিদ শাহরিয়ার ভাব। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার এমনি এটা দরকার ছিল, ক্লাসে থাকলে মুখ থেকে বলতা, কিন্তু এটা আমার জানা দরকার ছিল। আমার হয়েছে কি, এই জিনিসটাই যদি না বুঝো তাহলে আমি জারণ বিজারণ আগাতে পারবো না। অর্থাৎ জারণ বিজারণ বোঝার ফার্স্ট রিকোয়ারমেন্ট এটা। তোমরা একটু এখন চিন্তা করে দেখবা, আমি যখন অ্যান্সারটা পড়বো তখন তুমি চিন্তা করে দেখবা যে আমরা জারণ বিজারণ ছোটোবেলা পড়ে আসছি, বাট আসলে জারণ বিজারণকে এটাই বুঝি না, কিন্তু জারণ বিজারণ তো আমরা পড়ে আসছি। এই জন্য আমি কিন্তু ধরে নিচ্ছি যে জারণ বিজারণ তোমাদের বেসিক লেভেলটা জিরো, একদম জিরো না, মাইনাসে ধরে নিচ্ছি যে তোমাদের জারণ বিজারণে বেসিক লেভেলটা একদম জিরো। আমি ওই জায়গা থেকে শুরু করতেছি। ওকে, অর্থাৎ ভালো করে একটু বুঝবে, এই জন্য আমি এই শব্দটা জিজ্ঞাসা করেছি তোমাদের কাছ থেকে, আমি আনসারটা নিয়েছি। চলো, যারা এই দুইটা ওয়ার্ডের অ্যান্সার বলেছ ভার্ব,
তারা রাইট, অর্থাৎ এই দুইটা ভার্ব। বুঝতে পেরেছো? এই যে দুইটা শব্দ লিখেছি এই দুইটা হলো ভার্ব, কারণ জারণ একটা ক্রিয়া, বিজারণও একটা ক্রিয়া, অতএব এটা হলো ভার্ব। ওকে, মনে থাকবে যে দুইটা শব্দ লিখেছি এই দুইটা শব্দ হলো দুইটা ভার্ব। তাহলে প্রতিটা ভার্বেরই কিন্তু একটা নাউন থাকে, তাই না? অর্থাৎ ক্রিয়াটা যে করে কর্তা, সে কর্তা তো আছে। তাহলে এই যে দুইটা ভার্বের দুইটা নাউন আছে। নাউন দুইটা কি? একটা হলো জারক আর একটা হলো বিজারক। ওকে, এখন তাহলে জারণ বিজারণ, আমাদের চ্যাপ্টারের নামই কিন্তু জারণ বিজারণ, জারক বিজারক না, কিন্তু জারণ বিজারণ দুইটা ক্রিয়া, দুইটা কাজ। এই জারণ বিজারণ যে কাজ দুইটা যারা করছে তাদের নাউনটা হলো জারক আর বিজারক। এখন কথা হলো কে কোন কাজ করে, তাই না? এই যে দুইটার মধ্যে কে কোন কাজ করে, অ্যাকচুয়ালি কাজটা ক্রসলি ওয়ার্ক এরকম। এই কাজটা হলো ক্রসলি ওয়ার্ক। আর এইটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো জাবি বিজা। ওকে, কখনো যা বিবি হবে না, বুঝতে পারছো? কখনো যা বিবি এটা হবে না, আইদার জাবি অর বিজা। এটা মনে রাখতে পারলে দেখবা জারণ বিজা তোমার অর্ধেক শেষ। এইটুকু যারা বুঝবে, এইটুকু যারা ধরে রাখতে পারবে তাদের জারণ বিজারণ অর্ধেক কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে কি দাঁড়ালো? যে জারণ বিজারণ দুইটা ভার্ব, এই ভার্বের ক্রিয়াটা, এই ভার্বের কর্তাটা হলো জারক আর বিজারক। তাহলে জারণ যে ভার্বটা তার কর্তাটা নাউনটা হলো বিজারক, আর বিজারণ যে ভার্বটা তার নাউনটা হলো জারক। অর্থাৎ তুমি যখন জারক অথবা জারণ, যদি জারণ বলে ফেলো, যা বলে ফেলছো, এরপর তুমি যা বলতে পারবে না, এরপর তোমার বি বলতে হবে। আর যেহেতু জারণ বলে ফেলছো, এই জারণের কাজটাকে যে করবে সেকে অবশ্যই বিজারক, কারণ যা বলেছো জারণ বলেছো, অতএব এখানে জারক বলতে পারবো না। জারণ বলেছো, অতএব এখানে জারক বলতে পারবো না। অতএব জারণ যখন বলেছো তার নাউনটা হবে, যা বলেছো বি হবে, বিজারক। আবার তুমি যখন জারক বলেছো, যা বলে ফেলছো, অবশ্যই হবে কি বিজারণ, কারণ এখানে ক বলেছো, এখানে তুমি ক বলে ফেলছো, এখানে ন আসবে, তাই না? এটা ক ন সবসময় কিন্তু ক ন বা ন ক, ক্লিয়ার? কখনো ক এরকম হবে না বা ন এরকম হবে না। তাহলে জারণ যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা করছে কে? বিজারক। এটা এখন ভালো করে 100 বার বলো যে জারণ ক্রিয়াটা করছে বিজারক আর বিজারণ ক্রিয়াটা করছে জারক। আমি যখন যা বলে ফেলছি জারণ, অতএব জারণ বলেছি, ন বলে ফেলছি, আর ন বলতে পারবো না, ক বলতে হবে, তবে বিজারক। আবার যখন বিজারণ ন বলে ফেলছো, ন বলতে পারবো না, ক বলতে হবে, বি বলতে পারবো না, যা বলতে হবে। তার মানে বিজারণের নাউনটা হবে জারক, বিজারণের নাউনটা হবে জারক, আর জারক এর ক্রিয়াটা হবে বিজারণ, জারক এর ক্রিয়াটা হবে বিজারণ। অপরদিকে বিজারক এর ক্রিয়াটা হবে জারণ। উল্টা করে যদি বলি জারণের ক্রিয়াটা যে করছে সেকে বিজারক, জারণ ক্রিয়াটা যে করছে সে হলো বিজারক, আর বিজারণ ক্রিয়াটা যে করছে সে হলো জারক। এটা দেখো ধরে রাখতে পারছো কিনা। যদি এটা ধরে রাখতে পারো দেখবা আমাদের জারণ বিজারণ ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে। আর আমি শেষ পর্যন্ত জারণ বিজারণ শেষ করেও জাস্ট আইসা যখন জিজ্ঞাসা করবো এই জায়গায় তোমরা বেজে যাবা, এই জায়গায় এসে তোমাদের ঝামেলা হবে। আজকে ইয়ামিন আসে নাই, এই তোমরা অন্য কোনো কথা বলো না। সাকিব মোস্তফা অন্য কোনো কথা বলো না, এখন আমার সাথে কথা বলো, আমি ইম্পর্টেন্ট জিনিসে আছি তো, বাজে অন্যদিকে মনোযোগ দিও না। ওকে, তার লেখন এটুকু লেখা হয়েছে
জারণ বিজারণে এই চিত্রটা করো, খাতার ভিতরে লেখো, লেখে নিচে এই লেখো যে জারণ ক্রিয়াটি সম্পন্ন করছে বিজারক, আর বিজারণ ক্রিয়াটি সম্পন্ন করছে জারক। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু বলি, এটা কিভাবে করছে? এর পেলাম যে জারণ ক্রিয়াটা বিজারক করছে, বিজারণ ক্রিয়াটা জারক করছে। কিভাবে করছে? সে তোমাকে আমি বললাম তুমি মাঠে যাও, মাঠে গিয়া কী করবা, মানে চাষ করব। এনিওয়ে আমি চাষ করব। এখন চাষ করার তো বিভিন্ন ওয়ে আছে। আমি কোদাল দিয়ে চাষ করতে পারি, আমি লাঙ্গল দিয়ে চাষ করতে পারি, আমি মেশিন দিয়ে চাষ করতে পারি, আমি পাড়ায় পাড়ায় চাষ করতে পারি। কোনটা কী, মানে কীভাবে করতেছে? এই জারক তার বিজারণ ক্রিয়াটা কীভাবে করতেছে, বিজারক তার জারণ ক্রিয়াটা কীভাবে করতেছে। ওকে, সেক্ষেত্রে নিয়মটা হলো জারক কাজটা করছে বিজারণ, কারণ জারক হলো একটা ফকির, জারক হলো ফকির, সে সবসময় নেয়, ইলেকট্রন গ্রহণ করে। আর বিজারক বড় লোক, বিজারক হলে অনেক বড় লোক, সে ইলেকট্রন দেয়, সে সাধারণত ইলেকট্রন দেয়, অর্থাৎ মাইনাস ইলেকট্রন। তার মানে বিজারক ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জারণ ক্রিয়া সম্পন্ন করে, আর জারক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ ক্রিয়া সম্পন্ন করে। ওকে, মেন কথা হচ্ছে এইটা যে বিজারক ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জারণ ক্রিয়া সম্পন্ন করে, জারক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ ক্রিয়া সম্পন্ন করে। এটা আবার 10 বার বলতে হবে এবং লিখতে হবে। লেখো, এটুকু করো। এই পিকচারটা করার পরে নিচে লেখো যে জারক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ ক্রিয়া সম্পন্ন করে, জারক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ ক্রিয়া সম্পন্ন করে, বিজারক ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জারণ ক্রিয়া সম্পন্ন করে। লাইন দুইটা লেখো, নিচে বড় করে লেখো, নিচে বড় করে লাইন দুইটা লেখো। লিখছো, লাইন দুইটা লিখছো? কি বলছি বলো? জারক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ ক্রিয়া সম্পন্ন করে, বিজারক ইলেকট্রন দানের মাধ্যমে জারণ ক্রিয়া সম্পন্ন করে। লাইন দুটো বড় করে নিচে লেখো। জারক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ ক্রিয়া সম্পন্ন করে এবং বিজারক ইলেকট্রন দানের মাধ্যমে জারণ ক্রিয়া সম্পন্ন করে। ব্যাস, এখন দেখো এখানে আমাদের চারটা ডেফিনেশনগুলো 9-10-এর পরীক্ষায় আসে। জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারক বিজারক। এখানে যার ওইভাবে ডেফিনেশন হিসেবে আসতে দেখিনি, বাট অনেক প্রশ্ন আসছে যে প্রশ্নের উত্তর লেখার জন্য এদের ডেফিনেশনটা প্রয়োজন হয়। সো ডেফিনেশন মুখস্থ ভালো করে রাখতে হবে। আমরা চারটা ডেফিনেশন লিখবো। একটা হচ্ছে জারণ, এরপর বিজারণ, জারক এবং বিজারক। প্রথমে লেখো জারণ, নিচে আলাদা করে লেখো। মূল কথাগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। জারণ বিজারণের বেসিক যে জিনিসটা, একদম মূল রুট লেভেলে যে কথাটা, সেটা কিন্তু এইটাই। আমরা যেটা পিকচারটা যেটা দিয়েছি, এইটাই মূল রুট লেভেলের কথাটা। এখন এইটাই কি আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব। ওকে, প্রথমে লেখো হেডলাইনটা জারণ, জারণের সংজ্ঞা লেখো। এখন দরকার ছিল আজকের ক্লাসটাই, এই জন্য আমি আজকের ক্লাসটা ক্লাসটার জন্যই জুম নিয়ে কথা বলছি, কারণ আজকের ক্লাসটা জুমে দরকার ছিল, কারণ সরাসরি আমার অ্যান্সারটা তোমাদের কাছ থেকে নেওয়া দরকার ছিল। এনিওয়ে, কারণ এখন তো আমি প্রশ্ন করতে হয়, অনেক প্রশ্ন করতে হয়, কারণ তোমাদের বেসিক লেভেলে কোন জায়গায় আছে এটা একটু জানার জন্য, বা পারো কিনা বা বোঝার জন্য। ওকে, তারপরও কিছু করার নাই, অ্যান্সারগুলো আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, শুনে নিবা। জারণ ডেফিনেশন হেডলাইন দাও, জারণ লিখে কোলন দিবা, এভাবে লিখবা জারণ। আমি এখানে এটা মুছে ফেলি বোর্ডটা, এখন বোর্ডটা মুছে ফেলি। বোর্ডের এই জিনিসটা থাকলেই তুমি জারণ বিজারণ সম্পর্কে মোটামুটি অনেক কিছু লিখতে পারবা, মানে বেসিক জিনিসটা এখান থেকে ধরে নিতে পারবা। এখন আমরা ডেফিনেশন লিখব জারণ। আচ্ছা, এখন জারণের ডেফিনেশন যখন লিখবো, আমি একটা ক্রিয়ার ডেফিনেশন দিচ্ছি।
আমি একটা ক্রিয়ার ডেফিনেশন দিচ্ছি, অতএব এর শুরুটাই হবে যে ক্রিয়ায়, যে বিক্রিয়ায়, যে প্রক্রিয়ায়। এখানে কিন্তু কখনো বলা যাবে না যে পদার্থ। ওকে, যেহেতু আমরা জারণ একটা ক্রিয়ার ডেফিনেশন দিচ্ছি, অতএব তোমার শুরু করতে হবে যে প্রক্রিয়ায়। যে প্রক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, যে প্রক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে এবং সংশ্লিষ্ট পদার্থের ধনাত্মক জারণ মান বৃদ্ধি পায় বা ঋণাত্মক জারণ মান হ্রাস পায়। কারণ ইলেকট্রন ত্যাগের ফলে ধনাত্মক জারণ মান বৃদ্ধি পায় এবং ঋণাত্মক জারণ মান হ্রাস পায়। লেখো যে প্রক্রিয়ায় বা যে ক্রিয়ায়, যা লেখো, দেখো যে প্রক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, যে প্রক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, যে বিক্রিয়া বলতে পারো, যে প্রক্রিয়াটা বলে, আচ্ছা একটু প্রক্রিয়াটা বাদ দিয়ে বিক্রিয়াটা লেখো, সরি প্রক্রিয়াটা চেয়ে বিক্রিয়া শব্দটা এইখানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, প্রক্রিয়ার চেয়ে বিক্রিয়া শব্দটা এই প্রশ্নের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। দেখো যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন দান করে, যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন দান করে এবং সংশ্লিষ্ট মৌলের, আমি কিন্তু পদার্থ না বলে মৌলও বলতে পারতাম, কারণ পদার্থ বললে কি ঝামেলা থাকে না, বুঝতে পেরেছো? এই জন্য পদার্থ, কারণ এখানে সবসময় কিন্তু পদার্থ অনেক সময় আয়নও তো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে। আমি যদি মৌল যেটা বলে কি মৌল বা সত্তা, কোনো বই লেখা আছে যে বিক্রিয়া কোনো মৌল বা সত্তা, মানে সত্তা বলতে আবার কাকে বোঝায়, এই জন্য আমি পদার্থটা দিয়েছি। কারণ মৌল বললে আংশিক রাইট হয়, কারণ মৌল সবসময় ইলেকট্রন ত্যাগ করে, অনেক সময় আয়ন ইলেকট্রন ত্যাগ করে, অনেক সময় আয়ন ইলেকট্রন গ্রহণ করে। এই জন্য মৌল আয়ন দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট, আর পদার্থ বললে আর কিছু বাকি থেকে সবই হয়ে যায়। যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন দান করে এবং সংশ্লিষ্ট মৌলের, এখানে মৌলটা অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ আয়ন যদি হয় আয়নের মধ্যেও তো মৌল আছে, আর যদি মৌল বলি তাহলে মৌল হয়ে গেল, যদি আয়ন বলি আয়নের মধ্যেও কি মৌল আছে। এই জন্য সংশ্লিষ্ট মৌলের ধনাত্মক জারণ মান বৃদ্ধি পায়, সংশ্লিষ্ট মৌলের ধনাত্মক জারণ মান বৃদ্ধি পায় এবং ঋণাত্মক জারণ মান হ্রাস পায়, তাকে জারণ বলে। সংশ্লিষ্ট মৌলের ধনাত্মক জারণ মান বৃদ্ধি পায় এবং ঋণাত্মক জারণ মান হ্রাস পায়, তাকে জারণ বলে। তাকে জারণ বলে। ওকে, ঠিক এটার মতো করে বিজারণটা লেখো, বিজারণের ডেফিনেশন লেখো। যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, বিজারণ নিচে আলাদা করে বিজারণের ডেফিনেশন লেখো। যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, ফলে সংশ্লিষ্ট মৌলের ধনাত্মক জারণ মান হ্রাস পায়, এবং ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পায়। সংশ্লিষ্ট মৌলের ধনাত্মক জারণ মান হ্রাস পায় এবং ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পায়। ওকে, ওই তো যৌগমূলক তো আয়ন, সারিয়া যৌগমূলক তো আয়ন, এই জন্য তো আমরা বললাম না আয়ন বা মৌল, কারণ আয়নটা না বলে আমরা পদার্থ বলেছি, বুঝতে পেরেছ? যৌগমূলক কি আয়ন না? অবশ্যই কোনো আয়ন। দেখো বিজারণের সংজ্ঞা লিখছো, যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে এবং সংশ্লিষ্ট মৌলের ধনাত্মক জারণ মান হ্রাস পায় এবং ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পায়, তাদেরকে বিজারণ বলে। তাদেরকে না, তাকে বিজারণ বলে।
তাকে বিজারণ বলে। লিখছো বিজারণটা লিখছো? এরপরে লেখো জারক। জারকের সংজ্ঞা লেখো। জারণ গেল, বিজারণ গেল, এরপর লেখো জারক, তারপর লিখবা বিজারক। জারক কি হবে? জারকের ক্ষেত্রে কি যে বিক্রিয়া লিখবো না যে পদার্থ লিখবো, এইখানে কিন্তু মেইন জিনিসটা বোঝার। আমি যখন জারক একটা নাউনের ডেফিনেশন দিচ্ছি তখন আমরা যে পদার্থ, যে পদার্থ, জারক যে পদার্থ কোনো বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে, যে পদার্থ কোনো বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে, যে পদার্থ কোনো বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলা হয়। আর বিজারক যে পদার্থ ইলেকট্রন দান করে তাদেরকে বিজারক বলা হয়। চারটা ডেফিনেশন লেখা হলে ডান লেখো বা হয়ে গেছে বলো। চারটা ডেফিনেশন লেখা হয়ে গেলে বলো হয়েছে। বিক্রিয়ক বলা যাবে না, কারণ সকল বিক্রিয়ক কিন্তু জারক না। সকল বিক্রিয়ক জারক না, তবে হ্যাঁ যে জারক সে অবশ্যই বিক্রিয়ক। কিন্তু এই জন্য আমরা সাধারণত যে পদার্থ বলি, যে পদার্থ, এই পদার্থ শব্দটা ঝামেলাবিহীন। ভিডিও খোলা হয়ে যাচ্ছে একটু পর পরে। ওকে লেখো হচ্ছে, লেখা হয়ে গেছে চারটা ডেফিনেশন। বাস এক্সাম্পলে আসো, এরপর আমরা এক্সাম্পলে আসবো। আমাদের কিন্তু মেইন কোশ্চেন হলো জারণ বিজারণ সমতা করা, বুঝতে পেরেছো? তবে জারণ বিজারণ সমতা বলতে ওই ছোটো সহজগুলো না, আমাদের এখানে অনেক কমপ্লেক্স রিয়াকশান আছে যেগুলোকে আমাদের সমতা করতে হবে। ওইগুলোই পরীক্ষায় আসবেই, বুঝতে পেরেছো? প্রতি বছরই এইখান থেকে যেটা প্রশ্ন হয় তা দেখা যায় যে 3 মার্কসের হয় সমতা করা আর 4 মার্কসের হয় ম্যাথ, অথবা 3 মার্কসের ম্যাথ 4 মার্কের সমতা করা। তো বেশিরভাগ সময় 3 মার্কসের আসছে সমতা করা, 4 মার্কসের আসছে ম্যাথ, এইভাবে আসছে বেশি। ওকে, আমরা এক্সাম্পলে যাব। উদাহরণ লেখো, উদাহরণ। আচ্ছা, ফার্স্ট উদাহরণ হলো উদাহরণ একদম সস্তার উদাহরণ, যেটা সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। এর চেয়ে সস্তার উদাহরণ আর নাই। তুমি বলতে পারো হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, ক্যালসিয়াম প্লাস ক্লোরিন, ক্যালসিয়াম ক্লোরাইড, মানে এই ধরনের বিক্রিয়াগুলো। এখন প্রথম কথা হলো, আমার স্টুডেন্টরা যারা আছে ছেলেমেয়েরা, একটা বিক্রিয়া জারণ বিজারণ কি না এটা কি তুমি দেখে বলতে পারো? অর্থাৎ তার আগে আরেকটা কোশ্চেন, তুমি সকল বিক্রিয়া কি জারণ বিজারণ বিক্রিয়া? সকল বিক্রিয়াই কি জারণ বিজারণ বিক্রিয়া? ইয়েস অর নট? সকল বিক্রিয়াই কি জারণ বিজারণ বিক্রিয়া? মুগ্ধ? অল রিয়াকশন আর অক্সিডেশন রিয়াকশন। সকল বিক্রিয়া কি জারণ বিজারণ বিক্রিয়া?
নো, 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 না। গুড, ভেরি গুড। মানে সকল রিয়াকশনে জারণ বিজারণ বিক্রিয়া না। তাহলে একটা বিক্রিয়া জারণ বিজারণ কি না এটা কি তুমি দেখে বলতে পারবে? আমি যদি এরকম একটা বিক্রিয়া লিখি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl উৎপন্ন করতেছে সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম ক্লোরাইড আর পানি। তাহলে দেখো এই বিক্রিয়াটা উপরের 1, এটা 2, তাহলে উপরের বিক্রিয়াটা জারণ বিজারণ, বা নিচেটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না, তাই না? এটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা জারণ বিজারণ, এটা জারণ বিজারণ, বাট এটা না, এটা জারণ বিজারণ না, তাই না? কেন? তার মূল কারণ হলো তুমি বিক্রিয়া দেখে আমরা বুঝতে পারবো যে বিক্রিয়া জারণ বিজারণ কি না। সেটা বোঝার উপায় হলো যদি কোনো বিক্রিয়ায়, খেয়াল করবা, কোনো মৌলের জারণ মানের পরিবর্তন হয়, অবশ্যই সেই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া। যদি কোনো বিক্রিয়ায় কোনো মৌলের জারণ মানের পরিবর্তন হয় তাহলে ওই বিক্রিয়াটা অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া। বাট নিচের বিক্রিয়াটা দেখো, এখানে সোডিয়ামের জারণ মান +1, এখানেও +1, এখানে ওইসের মান মাইনাস, পানির ভিতরে H প্লাস আর OH মাইনাস আছে, OH মাইনাস, এখানে H প্লাস Cl মাইনাস, এখানে H প্লাস এখানে আছে, Cl মাইনাস এখানে আছে। অতএব নিচের বিক্রিয়ায় কোনো মৌল বা আয়নের জারণ মানে পরিবর্তন হয় নাই, সো এটা জারণ বিজারণ বিক্রিয়া না। বাট উপরের বিক্রিয়ায় দেখো, এখানে সোডিয়ামের জারণ মান 0 আর এখানে জারণ মান +1, এখানে ক্লোরিনের জারণ মান 0, এখানে -1, সো এটা জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে আমি বুঝলাম যে এটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে জারককে বিজারককে আমাকে তো এটা ফাইন্ড আউট করতে হবে, তাই না? এই বিক্রিয়ার মধ্যে হুইচ ওয়ান অক্সিডেন্ট অ্যান্ড হুইচ ওয়ান রিডাক্টেন্ট, তাই না? এখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই বিক্রিয়ার মধ্যে কোনটি জারক কোনটি বিজারক। এইটাই কিন্তু আমি ডেফিনেশনের মধ্যে তোমাদের লিখে দিয়েছি, এইটাই ডেফিনেশনের মধ্যে লিখে দিয়েছি। কি লেখা ছিল বলো? যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে এবং সংশ্লিষ্ট মৌলের ধনাত্মক জারণ মান বৃদ্ধি পায়, ধনাত্মক জারণ মান বৃদ্ধি পায়। ক্লিয়ার? এখন ধনাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে কার? সোডিয়ামের 0 ছিল +1, তার মানে কি ধনাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে। তাহলে এইখান থেকে যে এইটুকু আসছে, এখান থেকে যে এইটুকু আসছে, এইটা জারণ হয়ে আসছে, এটা জারণ হয়ে আসছে। আর যখন ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পায়, এখানে দেখো 0 থেকে -1 ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে, এইটুকু বিজারণ হয়ে আসছে, বিজারণ হয়ে আসছে। তাহলে এই যে ক্রিয়াটা এইখান থেকে এই পর্যন্ত আসা, এই ক্রিয়াটা কি জারণ। তাহলে এই জারণ ক্রিয়াটাকে যে করেছে, এই জারণ ক্রিয়াটা কে করেছে? ডান পাশে করে না বিক্রিয়ক বা পাশে করে? একটা ক্রিয়া কে করে? ডান পাশের পদার্থ না বা পাশের পদার্থ? অবভিয়াসলি বা পাশের পদার্থ, কারণ ক্রিয়া তো শুরুই করে বা পাশের পদার্থ। তাহলে এই জারণ ক্রিয়াটা যে করেছে সে কে বলো? বিজারক। এ হলো বিজারক, বিজারক। আর এই বিজারণ ক্রিয়াটা যে করেছে সে কে? জারক, তাই না? ক্লিয়ার? বুঝছো তোমরা যে জারণ মান, ধনাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে সোডিয়ামের 0 থেকে +1, সে ক্রিয়াটা কি? জারণ। আর এই জারণ ক্রিয়াটা যে করেছে সে বিজারক। অপরদিকে ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে ক্লোরিনের, তাহলে ক্লোরিনের ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে কোথা থেকে? ক্লোরিন 0 থেকে -1 হয়েছে, ক্রিয়াটা হলো বিজারণ। আর বিজারণ ক্রিয়াটা যে করেছে সে জারক, আর জারণ ক্রিয়াটা যে করেছে সে হলো বিজারক। তাহলে আমরা বিক্রিয়ার মধ্যে জারক পেলাম, বিজারক পেলাম, জারণ পেলাম, বিজারণ পেলাম, তাই না? এটা এখন বুঝছি, এটা এখন আমি বুঝছি, বাট এখন আমাকে ব্যাখ্যা করতে হবে, তাই না? এখন আমাকে ব্যাখ্যা করতে হবে। এই ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি পরীক্ষায় যেটা আসে, তবে এত ছোট বিক্রিয়া না, সস্তার বিক্রিয়া না, একটু দামিও বিক্রিয়াগুলো পরীক্ষার জন্য আমাদের লাগবে, সেটা আমি পরে করব। ক্লোরিন জারক, ইয়েস, আর কি ক্লোরিন জারক, সোডিয়াম বিজারক হয়েছে। ওকে, ফাইন। এখন দেখো পুরো একটা বিক্রিয়া, সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একটা পূর্ণ বিক্রিয়া, তাই না? এটা একটা পূর্ণ বিক্রিয়া। আর একটা পূর্ণ বিক্রিয়ার মধ্যে একটা অংশ কি পূর্ণ হবে না অর্ধ? সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করছে, সোডিয়াম ক্লোরাইড পানি উৎপন্ন করেছে, মানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে, এটা একটা পূর্ণ বিক্রিয়া। আর এই পূর্ণ বিক্রিয়া যে একটা অংশ, জারণ একটা অংশ, বিজারণ একটা অংশ, এটা তো পূর্ণ হবে না, তাহলে এটা হবে অর্ধ। তার মানে জারণ একটা অর্ধ বিক্রিয়া, বিজারণ একটা অর্ধ বিক্রিয়া, তাই না? জারণ একটা অর্ধ বিক্রিয়া, বিজারণ একটা অর্ধ বিক্রিয়া। এখন তোমাকে ওই দুইটা অর্ধ বিক্রিয়া আলাদা করে লিখতে হবে। এইটাই হলো জারণ বিজারণ সমতা করার ওয়েব, এইটি জারণ বিজারণ সমতা করার পথ। কী পথ? এখন তোমাকে এটা লিখতে হবে। এটা তো আমি এতক্ষণ বুঝালাম
বোঝার জন্য ঠিক আছে, বাট এখন রিপ্রেজেন্ট করবো, লিখবো কীভাবে। যখন আমি লিখবো প্রথমে আমাকে লিখতে হবে জারণ বা বীজ, যে কোনো একটা লিখতে পারো, জারণ অর্ধবিক্রিয়া, অথবা তুমি বিজারণ অর্ধবিক্রিয়া আগেও লিখতে পারো। জারণ অর্ধ বিক্রিয়া কোলন দিবা। জারণ অর্ধবিক্রিয়া কী করছে, জারণ যেহেতু লিখছে, বিজারক, বিজারককে সোডিয়াম, সোডিয়াম কীভাবে করেছে, ইলেকট্রন ত্যাগ করে করেছে Na+, তবে এভাবে লিখলে কিন্তু আমরা মার্কস দিই, আমরা কাটি না, কিন্তু বেটার ওয়ে হলো সোডিয়াম এপাশে রেখে এপাশে প্লাস ইলেকট্রন, দিস ইজ দ্য বেস্ট ওয়ে, এটা হলো বেস্ট ওয়ে। কিন্তু আমরা জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে ছেলেমেয়েরা যখন ইলেকট্রন মাইনাস করে দেখায়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে 99% এইভাবেই দেখায়, আমরা অ্যাকসেপ্ট করি এবং ফুল মার্কসই দিই, এটা কাটি না কখনো, কারণ রিয়াকশান লেখার নিয়ম হলো প্লাস দেওয়া, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে আমরা ত্যাগটা দেখাই, এক্ষেত্রে আমরা কাটি না। তাহলে জারণ অর্ধবিক্রিয়া হলো সোডিয়াম মাইনাস ইলেকট্রন Na+, ঠিক আছে, এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিই। আর বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া কী হবে বলো, ক্লোরিন, ক্লোরিন ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, গ্রহণ করতেছে, উৎপন্ন করতেছে Cl-, কিন্তু এখানে ক্লোরিন তো দুইটা, আমরা তো ক্লোরিন অণু আছে, আমরা অণুর ভিতরে দুইটা পরমাণু আছে, দুইটা পরমাণু একত্রে লিখলাম, প্রতিটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে দুইটা, এখানে দুইটা ক্লোরিন ক্লোরাইড আয়ন হবে, ক্লিয়ার। তাহলে এটা হলো সমীকরণ নাম্বার 2, ওকে। এখানে কিন্তু আমরা যোগ করব না, এখন আমরা লিখব সমতা করার জন্য। একটা বিক্রিয়া তখনই সমতা হবে যখন ওই বিক্রিয়া ত্যাগকৃত গ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যা সমান হবে, এটা 10 বার বলবা। একটা বিক্রিয়া তখনই সমতা হবে যখন ওই বিক্রিয়ায় ত্যাগকৃত গ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যা সমান হবে, ওকে, ক্লিয়ার। একটা বিক্রিয়া তখনই সমতা হবে যখন ওই বিক্রিয়া ত্যাগকৃত এবং গ্রহণকৃত ইলেকট্রন সমান হবে। তাহলে 1 নং বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করেছে একটা, 2 নং বিক্রিয়া দুইটা, তাহলে আমি কী করবো, 1 × 2 + 2, 1 × 2 + 2, তাহলে কী দাঁড়ালো, কী দাঁড়ায় বলো। এখন 1কে 2 দিয়ে গুণ করো, 2Na - 2 ইলেকট্রন 2Na+, এটা মিশে, এখানে একটা অঙ্ক দেওয়ার দরকার নেই। এরপরে Cl2 + 2 ইলেকট্রন = 2 Cl-। এখন দেখো ইলেকট্রন একটা কাটা গেছে, ইলেকট্রন দুটো কাটা যায়, আমার ফাইনালি বিক্রিয়াটা হবে 2Na + Cl2 ইকুয়াল সাইন, এখানে ইকুয়াল সাইন দিবা, 2Na + 2 Cl- বা 2NaCl। এই হলো বিক্রিয়ার শেষ অবস্থা। এখানে বীজাণুটা দেখা যাচ্ছে, আমি এখানে কিন্তু বীজাণু লিখেছি, কিন্তু তোমাদের বোর্ডে দেখতে পাচ্ছ না, এখানে বীজাণুটা আমি লিখেছি, আমি উপরে লিখেছিলাম, এটা বীজাণু। কি মোটামুটি জারণ বীজাণু ধারণাটা ক্লিয়ার হয়েছ? একদম বেসিক জিনিস নিয়ে আমি কথা বলতেছি। জুবায়েদ আলী, কখন আসলা? জারক ক্লোরিন, ঠিক আছে, রাইট, ইউ আর রাইট। শাহরিয়ার ও ওই অর্ধ বিক্রিয়া, ওকে। সেকেন্ড এক্সাম্পল, দ্যাট ওয়াজ ফার্স্ট এক্সাম্পল, এক্সাম্পল 2। তোমরা এটা করবা, তোমরা রিয়াকশানটা দেখে খাতায় করবা, আমি যেভাবে করেছি। কীভাবে করবা, যে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, কোনটাকে কত দিয়ে গুণ করে যোগ করে দেবে, এটাই কাজ আমার। ক্লিয়ার? আমার পুরো জারণ বিজারণের কাজই হলো এইটা, একটা বিক্রিয়া দেখে তোমাকে, তবে হ্যাঁ একদম শুরুতে একটা জিনিস একটু লিখে নিতে হয়, যে এখানে জারক এ বিজারক এ, বুঝতে পারছো? একদম শুরুতে এই জিনিসটা একটু লিখে নিতে হয়। বিক্রিয়াটা যখনই তোমাকে দেওয়া হবে তখন একদম শুরুতেই হবে এখানে জারক এ বিজারক এ লিখে তারপর বিক্রিয়া শুরু করতে হয়। ওকে, এক্সাম্পল 2, ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, ফেরিক ক্লোরাইড, বাস এই বিক্রিয়া। এটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা তো অবশ্যই বুঝতে পারতেছো, এটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা অবশ্যই বুঝতে পেরেছো। কী করে বুঝলে? এটার ফেরাস, লেফট সাইডে ফেরাস, রাইট সাইডে ফেরিক, লেফট সাইডে ফেরাস, রাইট সাইডে ফেরিক, তার মানে ফেরাস আর ফেরিক দুইটা ভিন্ন জারণ মান, অবশ্যই এটা জারণ বিজারণ বিক্রিয়া করে দাও।
তোমরা এটা লিখে নাও, এখানে জারককে বিজারককে লিখে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখে যদি গুণ করার প্রয়োজন হয় গুণ করে যোগ করে দাও। অ্যাড করে দিলে এখানে ফাইনাল বিক্রিয়াটা পেয়ে যাব। কিন্তু এরপর আরেকটা লাইন লিখতে হবে, এরপর বা লিখে 2 FeCl2 প্লাস Cl2 ইকুয়াল টু 2 FeCl3, ব্যাস এই লাইনটা লিখে দিতে হবে। শিফাত কি খবর? Fe2 প্লাস হলো বিজারক, গুড, আর ক্লোরিন হলো জারক, ঠিক আছে। বিক্রিয়া দিয়ে দেখো তো, লিখে মিলাও আমারটার সাথে মিলছে কিনা দেখো। আমার বিক্রিয়াগুলো লেখা হয়েছে দেখো তো। মাহফুজ কি ক্লাস করে ঠিক মতো? মাহফুজ হয়ে গেছে সবার? মিলাই দেখছো? থার্ড এক্সাম্পলে যাব। থার্ড এক্সাম্পলটা করে দাও আমাকে। এখান থেকে কিন্তু আসে ফেরাস ক্লোরাইড একটি বিজারক, ব্যাখ্যা করো, এটা আসছে পরীক্ষায়। Fe2 প্লাস একটি বিজারক, কিন্তু Fe2 প্লাস জারকও হয়। Fe2 প্লাস ইলেকট্রন ত্যাগও করতে পারে, ফেরিক হয়, গ্রহণও করতে পারে, আয়রন হয়। এক্সাম্পল 3, SnCl2 HgCl2 SnCl4 HgCl, এটা করে দাও। এটার অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতা করে দাও।
হাই প্রান্ত, কি খবর তোমার? কই ছিলে তোমাকে এতক্ষণ দেখি নাই। লেখা হয়েছে, এটি করো, থার্ড এক্সাম্পলটা কমপ্লিট করে দাও, সমতা করে দাও। এটা কোনো কোনো বইয়ে এটাকে এভাবেও লিখছে যে মার্কিউরাস ক্লোরাইড, এটাকে Ag2Cl2, এটাও লিখছে। এখানে মার্কিউরাস ক্লোরাইডটা ডাইমার আকারে থাকে, ডাইমার আকারে থাকে। HgCl আমরা এখন লিখি, HgClকে আমরা এভাবে লিখি, কিন্তু অ্যাকচুয়ালি এই মার্কিউরাস ক্লোরাইড থেকে ডাইমার দুইটা অণুকে একত্রে পাওয়া গেছে। এর জন্য বেশিরভাগ বইয়ে এই মার্কিউরাস ক্লোরাইডের সংখ্যাটা Ag2Cl2 হিসাবে লেখা আছে। আইমান SnCl2 বিজারক, একটা বিজারক খুঁজে পেলে বাকিটা তো জারক হবে, এখানে তার কোনো সন্দেহ থাকে না, তাই না? বিজারক যদি একটা খুঁজে পাই আর অপোজিটটা তো জারক হবেই, পাশেরটা। ওকে করে দাও, অর্ধ বিক্রিয়া দিয়ে সমতা করে দাও। পারাবে? হ্যাঁ যাবে। Fe2+, আগেরটা আর কি, আগেরটা Fe2+ বিজারক লেখা। অ্যাকচুয়ালি তো শোনো, বিজারক জারক কিন্তু সবসময় একটা মৌল, বুঝতে পারছো? ফারাবি, মাহির ইয়াসির ফারাবি, খেয়াল করো যে বিজারক এবং বিজারক বা জারক সবসময় একটা মৌল, কারণ যৌগ কখনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে না, কিন্তু একটা মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, কিন্তু ওই মৌলটা যে যৌগের মধ্যে থাকে পুরো যৌগটাকে আমরা জারক বলি বা বিজারক বলি, কিন্তু প্রকৃতপক্ষে জারক বিজারক সবসময় কি একটা মৌল অথবা একটা আয়ন, একটা মৌলিক আয়ন, যৌগিক আয়ন না, একটা মৌলিক আয়ন। জারক বা বিজারক সবসময় একটা মৌল অথবা একটা মৌলিক আয়ন, ক্লিয়ার? কিন্তু ওই আয়নটা বা ওই মৌলটা যে যৌগের মধ্যে থাকে আমরা পুরো যৌগটাকে জারক বা বিজারক বলি। ওকে, এটার আয়নিক অবস্থাটা লিখে দেবে, এটা বা লেখে এভাবে লিখে ভালো হয়। Sn2+, কারণ এখানে সবগুলো Cl- আছে, Cl- কিন্তু এখানে জারণ বিজনে অংশগ্রহণ করে নাই। Ag2+, এখানে ইকুয়াল সাইন দিয়েছি কেন? অ্যারো সাইন হয়, ইকুয়াল সাইন না, এখানে অ্যারো সাইন হবে। Sn4+, Ag+, যেহেতু দুইটা আছে 2Ag+, দুইটা আছে যেহেতু 2Ag+। আচ্ছা ওকে, অথবা শুধু Ag+ দিলেও কোনো সমস্যা ছিল না। এখন আসো এখানে জারককে দেখো, ধনাত্মক জারক মানে Sn এর বৃদ্ধি পেয়েছে +2 থেকে +4, তার মানে এটা হলো বিজারক, বিজারক। আর এইটার ধনাত্মক জারক মান হ্রাস পেয়েছে, ঋণাত্মক জারক মান বৃদ্ধি পাওয়া বা ধনাত্মক জারক মান হ্রাস পাওয়া এক কথা, তাহলে এইটার ধনাত্মক জারক মান হ্রাস পেয়েছে, সো এটা হলো জারক। ওকে, তাহলে এখন কী করো? বিজারণ অর্ধবিক্রিয়া বা জারণ অর্ধবিক্রিয়া লেখো, জারণ অর্ধ বিক্রিয়া। কে দিবে জারণ অর্ধ বিক্রিয়া? অবশ্যই বিজারক দিবে। তাহলে Sn2+ -2 ইলেকট্রন ইকুয়াল টু Sn4+, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 1, Sn2+ -2 ইলেকট্রন Sn4+। আর বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া Ag2+ প্লাস ইলেকট্রন ইকুয়াল টু Ag+, ক্লিয়ার? এটা ইকুয়েশন 2। তাহলে কী লিখবো? 1 + 2 × 2, 1 + 2 × 2, একের সাথে 2কে 2 দিয়ে গুণ করে যোগ করে দেব, 2কে 2 দ্বারা গুণ করে যোগ করে দেবো। এটাকে আবার লিখবে, এখন কি লিখবো? Sn2+ -2 ইলেকট্রন ইকুয়াল টু Sn4+, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 2 Ag2+ +2 ইলেকট্রন
ইকুয়াল টু 2Hg প্লাস, যোগ করে নামিয়ে দাও, SN2 প্লাস প্লাস 2Hg2 প্লাস, এখানে ইকুয়াল সাইন দিবা কারণ এখানে সমতা হয়ে গেছে, SN4 প্লাস 2Hg প্লাস। এখন দেখো ব্যালেন্স হয়ে গেছে। আর ব্যালেন্স হওয়ার শেষে ওই সকল যে কটা ধনাত্মক চার্জ আছে সেই কটা ক্লোরিন লাগিয়ে দাও, যে কটা ধনাত্মক চার্জ আছে সেই কটা ক্লোরিন সাথে লাগিয়ে দাও। সারিয়ার মিলছে দেখো তো, যে কটা ক্লোরিন আছে সে কটা লাগিয়ে দাও এখানে, SnCl2 2HgCl2, অর্থাৎ এইটা এই রিয়াকশন লাস্ট রিয়াকশনটা হবে এইটা SnCl2 2HgCl2, এখানে এসে এটা তো দেওয়াই আছে, দেখো তো ক্লোরিন মিলে গেছে না, 2টা 4টা 2টা 6টা, এখানে 4টা 2টা 6টা মিলে গেছে। ওকে, এখানে এক্সাম্পল আর যাবো না, আমরা বড় বড় রিয়াকশানগুলো লাগবে সেইখানে আমরা অ্যাকচুয়ালি এক্সাম্পলে যাব। এখানে প্রশ্নটা লিখে রাখো যে Fe2 প্লাস অবলিক SN2 প্লাস বিজারক ব্যাখ্যা করো, ডাবল স্টার দিবা। ডাবল স্টার দিয়ে লিখবা Fe2 প্লাস বা FeCl2 বা ফেরাস সালফেট, ওকে, অবলিক SN2 প্লাস বা SnCl2 একটি বিজারক, একটি বিজারক ব্যাখ্যা করো। ওকে, Fe2 প্লাস হতে পারে, FeCl2 হতে পারে, ফেরাস সালফেট হতে পারে, অথবা SN2 প্লাস হতে পারে, SnCl2 হতে পারে, একটি বিজারক ব্যাখ্যা করো। এই উত্তরের জন্য প্রথমে বিজারকের সংজ্ঞা লিখব, এই উত্তরের জন্য প্রথমে বিজারকের সংজ্ঞা লিখব, এরপরে Fe2 প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3 প্লাস হয়, আমি যে সেকেন্ড এক্সাম্পল দিছি সেকেন্ড এক্সাম্পলটা দেখালেই হয়, তবে সেকেন্ড এক্সাম্পল দুইটা রেখার দরকার নাই, শুধুমাত্র জারণ অর্ধবিক্রিয়াটা দেখালেই হবে, বুঝতে পেরেছ? সেকেন্ড রিয়াকশানে শুধু জারণ অর্ধবিক্রিয়াটা দেখালেই হবে। ডাবল স্টার দাও, উত্তরটা লিখে নিবা, নিচে জায়গা খালি রাখো অর্ধ পৃষ্ঠা, প্রথমে সংজ্ঞা দিবা তারপরে বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করে দিবা। হয়েছে? এরপর আসো জারণ সংখ্যা, হেডলাইন দাও জারণ সংখ্যা। জারণ সংখ্যা ট্রিপল স্টার দিবা, এটা সংখ্যা হিসাবে অনেক আসছে, অবজেক্টিভে জারণ সংখ্যা নির্ণয় করতে আসছে। জারণ সংখ্যা
ওকে। আচ্ছা, এখন জারণ সংখ্যাটা কি? জারণ সংখ্যাটা হলো ওই যে আমরা একটু আগে যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া দেখিয়েছি, ইলেকট্রন ত্যাগ করেছে, ইলেকট্রন ত্যাগ করার আগেও তো তার একটা জারণ সংখ্যা ছিল, ইলেকট্রন ত্যাগ করার পরেও তো একটা জারণ সংখ্যা হয়েছে। যেমন ফেরাস ইলেকট্রন ত্যাগ করার আগে ছিল 2+, ইলেকট্রন ত্যাগ করার পরে হয়েছে 3+, তার মানে ওই 2+টা তার জারণ সংখ্যা ছিল, 3+টা তার জারণ সংখ্যা ছিল। ওকে, তার জারণ সংখ্যার সংখ্যাটা কী হবে? ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে কোনো মৌলের সৃষ্ট চার্জ সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। লেখো, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে কোনো মৌলের পরমাণুতে সৃষ্ট চার্জ সংখ্যাকে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে কোনো মৌলের পরমাণুতে সৃষ্ট চার্জ সংখ্যাকে জারণ সংখ্যা বলে। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে কোনো মৌলের পরমাণুতে সৃষ্ট চার্জ সংখ্যাকে জারণ সংখ্যা বলে। জারণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে। জারণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে। হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে কোনো মৌলের পরমাণুতে সৃষ্ট চার্জ সংখ্যাকে জারণ সংখ্যা বলে। জারণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম এর জারণ মান +1 এবং ক্লোরিন এর জারণ মান -1। এটা কিভাবে হয়েছে এটা আমরা দেখাচ্ছি না, একটা যৌগের ভিতরে ওকে। আচ্ছা, যোজনীর সংজ্ঞা জানো? যোজনীর সংজ্ঞা কি হয়? নিচে লিখে রাখো যোজনী। অবশ্য যোজনীর সঙ্গে আলাদা লাগবে না, আমার প্রশ্নটা ডাবল স্টার কোশ্চেন, জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্যটা আমাদের লাগবে, এটা ডাবল স্টার কোশ্চেন। আর যোজনীর সংখ্যা লিখতে পারো একটি মৌল অপর একটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বা সমর্থকে ওই মৌলের যোজ্যতা বলে, তাই না? কোনো মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে, কোনো মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বা যোজনী বলে। কোনো মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বা যোজনী বলে। ডাবল স্টার দিয়ে কোশ্চেন লিখবা। জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য লিখো। জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য লিখো। পারবা না লিখতে? এরকম একটা ছক করবা, এখানে হবে জারণ সংখ্যা, এখানে হবে যোজনী। ফার্স্ট পয়েন্ট হবে সংজ্ঞা, এখানে সংজ্ঞা, এরপর তুমি সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, সংজ্ঞা ছাড়াও আরও 3টা পয়েন্ট লিখবা।
সংজ্ঞা ছাড়াও আরও 3টা পয়েন্ট লিখবা। পারবা? চিন্তা করে বলো পারবা কি না। আচ্ছা, ছোটো করে পয়েন্টগুলো লিখতে পারো। সংজ্ঞা তো সংজ্ঞার জায়গা থাকবে, সংজ্ঞা এখন লিখতে হবে না। দ্বিতীয় পয়েন্ট লিখতে পারো, জারণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক হয়, যোজনী ধনাত্মক ঋণাত্মক হয় না। জারণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক হয়, যোজনী ধনাত্মক ঋণাত্মক হয় না। পারবো? কে পারবে? শাহরিয়ার, গুড। শাহরিয়ার, আমি যে পয়েন্টগুলো বলতেছি তুমি কি এই পয়েন্টগুলি বলতে একটু চিন্তা করো, কারণ পারো ঠিক আছে, লিখে ফেলো, পারলেও লিখে ফেলো। লিখছ? জারণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক হয়, যোজনী ধনাত্মক ঋণাত্মক হয় না। 2 নম্বর লেখো, জারণ সংখ্যা ভগ্নাংশ হয়, যোজনী ভগ্নাংশ হয় না। জারণ সংখ্যা ভগ্নাংশ হয়, জারণ সংখ্যা ভগ্নাংশ হয়, যোজনী ভগ্নাংশ হয় না। শাহরিয়ার দেখছো মুগ্ধ পারবে না। হ্যাঁ লেখো মাহির, লেখো। জারণ সংখ্যা ভগ্নাংশ হয়, যোজনী ভগ্নাংশ হয় না। কয়টা পয়েন্ট হলো? সংজ্ঞার বাইরে একটা বলছি ধনাত্মক ঋণাত্মক জারণ সংখ্যা হয়, যোজনী ধনাত্মক ঋণাত্মক হয় না, এটি পূর্ণ সংখ্যা আর কি। জারণ সংখ্যা ভগ্নাংশ হয়, যোজনী ভগ্নাংশ হয় না। এরপরে লেখো, একই মৌলের বিভিন্ন যৌগে জারণ সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। একই মৌলের বিভিন্ন যৌগে জারণ সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন ফেরাস, আয়রনের জারণ সংখ্যা +2 +3 দুইটাই কিন্তু হয়। ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এখানে আয়রনের জারণ সংখ্যা +2 +3 দুইটাই হয়, কিন্তু আয়রনের যোজনী কত বলো তো? কে বলতে পারবো আয়রনের যোজনী কত? লোহার যোজনী কত? দেখি কে বলতে পারো, তোমাদের বুদ্ধি কতটা আছে বলো, আমাকে পোস্টে পাঠাও। লোহার আয়রনের যোজনী কত? বলছি লোহা আয়রনের কিন্তু জারণ সংখ্যা +2 +3 দুইটাই হয়। পয়েন্টটা কী ছিল বলো তো? একই মৌলের বিভিন্ন যৌগে জারণ সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। আর যোজনী ঘরে আসবে, একই মৌলের যোজনী একটি স্থির সংখ্যা। একই মৌলের যোজনী একটি স্থির সংখ্যা। আয়মান লিখছে 2 3। আমি কিন্তু পয়েন্টে কি বলেছি? একই মৌলের যোজনী একটি স্থির সংখ্যা। শাহরিয়ার, আবিদ শাহরিয়ার, তার মানে তোমাদের বেসিকটা কতটা দুর্বল তোমরা বুঝতেছো এখন, যে জারণ সংখ্যা ভিন্ন হয়। অভিষেক 2 3 এটা কিন্তু জারণ সংখ্যা, এটা কিন্তু যোজনী না। কারণ যোজনী একটা সংখ্যা, যোজনী একটা মৌলের যোজনী একটা। একটি মৌলের যোজনী একটি হবে, দুইটি হবে না। যখনই দুইটি হবে সেটা জারণ সংখ্যা। তোমরা ক্লাস 9 10 যেটা পড়ে আসছো পরিবর্তনশীল যোজনী, এটা ভুল পড়েছো। পরিবর্তনশীল যোজনী হয় না, এটা পরিবর্তনশীল জারণ মান হবে। কিন্তু তোমাদের জারণ মান শেখানো হয় নাই বলে ওই পরিবর্তনশীল যোজনী দিয়ে চালানো হয়েছে। কিন্তু যোজনী পরিবর্তনশীল না, জারণ মান পরিবর্তনশীল। তার মানে একটা মৌলের যোজনী একটাই হবে, কিন্তু জারণ মান ভিন্ন হবে। তাহলে আয়রনের জারণ মান +2 +3 দুইটাই, কিন্তু আয়রনের যোজনী শুধুমাত্র 2। আর যোজনী 2 কেন? আয়রনের বহিস্তরে লাস্ট স্তরে 4s2, আয়রনের বহিস্তরে ইলেকট্রন কাটা 4s2, দুইটা ইলেকট্রন, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে বা শুধুমাত্র দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় অবস্থায় আসতে পারে, ওইটা হয়। এই জন্য আয়রনের যোজনী হয় 2। আয়রনের যোজনী শুধুমাত্র 2, কিন্তু আয়রনের জারণ মান +2 +3 দুইটাই। আচ্ছা, যে পয়েন্টটা লিখতেছিলাম, একই মৌলের বিভিন্ন যৌগে জারণ মান ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু একই মৌলের যোজনী সর্বদা একটি স্থির সংখ্যা। স্যার লাস্ট পয়েন্টটা আরেকবার বলেন। বলতেছি আয়মান, লেখো তুমি। বলছি একই মৌলের বিভিন্ন যৌগে জারণ মান ভিন্ন ভিন্ন হতে পারে, এটা জারণ মানে ঘরে লিখবা।
একই মৌলের বিভিন্ন যৌগে জারণ মান ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু একই মৌলের যোজনী সর্বদা একটি স্থির সংখ্যা। ওই যে সক্রিয় যোজনীটাই কিন্তু জারণ মান, বুঝছো? সক্রিয় যোজনীটাই ছিল জারণ সংখ্যা। সক্রিয় যোজনীটাই যে বললাম না, ফেরাস ক্লোরাইড, এখানে আয়রনের জারণ সংখ্যা +2, ওইটা সক্রিয় যোজনী বলছে। আর ফেরিক ক্লোরাইড তার সক্রিয় যোজনী কত, +3, ওইটাকে তো সক্রিয় যোজনী হিসেবে চালানো হয়েছে, কিন্তু জারণ সংখ্যা বলা হয়নি বলে ওইটাকে সক্রিয় যোজনী হিসেবে বলা হয়েছে। ক্লিয়ার পেয়েছো? পয়েন্ট হয়ে গেছে না? আরেকটা পয়েন্ট তুমি ইচ্ছে করলে দিতে পারো যে জারণ সংখ্যা 0 হতে পারে, আর নিষ্ক্রিয় মৌল ব্যতীত কোনো মৌলের যোজনী 0 হয় না। একটা পয়েন্ট বাড়াতে পারো যে জারণ সংখ্যা 0 হতে পারে, মৌলের জারণ সংখ্যা 0 হতে পারে, আর যোজনী ঘরে লিখবা নিষ্ক্রিয় মৌল ব্যতীত কোনো মৌলের যোজনী 0 হয় না। বুঝছে? জারণ সংখ্যা 0 হতে পারে, আর যোজনী ঘরে লিখব নিষ্ক্রিয় মৌল ব্যতীত কোনো মৌলের যোজনী 0 হয় না। মুগ্ধ, কয়টা বাজে? ওকে, রাখো আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে জারণ সংখ্যার নির্ণয়টা শিখব। জারণ সংখ্যার নির্ণয় শিখে আমরা ওই যে জিনিসটা পরীক্ষায় আসে, বিভিন্ন জটিল রিয়াকশান, যে রিয়াকশানে সমতা করা পরীক্ষায় যেটা দাগে, এখানে আমরা আরেকটা বেসিক জিনিস শিখিয়ে তারপর আমরা ওইখানে যাব। সমতা কিভাবে করতে হয়, সমতা করার বেশ কিছু নিয়ম আছে, নিয়মগুলো হয়তো আশা করি আমরা আগামী ক্লাসে টাস্কটা দিব। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে মুগ্ধ, ওকে রাখো।